আজকে আমরা শুরু করব কোষের বিভিন্ন যে অঙ্গাণুগুলো রয়েছে, কোষের বিভিন্ন অংশ এবং তাদের কাজ কি কি। তো প্রথমে যেটা বলা আছে এখানে, যে আগে জানা যাক একটি জীবকোষের গঠনে সাধারণভাবে কি কি অংশ থাকে। তো এখানে একটা অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, সক্রিয়তামূলক কার্যাবলী। সেখানে একটা প্র্যাকটিক্যাল আর কি, এটা আমাদের মুখের ভিতরে, সেখানে তো এর আগে আমরা দেখেছি, বলেছিলাম যে যখন প্রাণীকলা আলোচনা করেছিলাম যে আবরণী কলার কথা। তো আবরণী কলার একটা প্রকার, এক ধরনের আবরণী কলা, সেটা আমাদের মুখের ভিতরে যে আবরণ বা লাইনিং, যেটা পর্দা, সেখানে থাকে। তো এই যে অ্যাক্টিভিটিটার মাধ্যমে কি করা হচ্ছে না, একটা স্লাইড, আসলে আমরা এই প্র্যাকটিক্যালটা আগে আমাদের 12-এর সিলেবাসে ছিল, আগের সিলেবাসে। তো একটা খুব পাতলা গোল বা চৌকো কাঁচের টুকরো তাকে কাভার স্লিপ বলা হয়। তো সেই কাভার স্লিপটা দিয়ে খুব সাবধানে মুখের ভিতরে ঠোঁটটা একটু টেনে ধরে সেখানে দিয়ে ঘষে একটু কোষের অংশ আর কি ওতে লেগে যায়। তো সেই কাভার স্লিপটা নিয়ে তারপর একটা পরিষ্কার স্লাইডের ওপরে সেটাকে উল্টে রাখা হয়, দিয়ে তারপরে মিথিলিন ব্লু বলে এক ধরনের নীল রঙের রঞ্জক আছে, সেই রঞ্জকটা দেওয়া হয়। দিলে পরে তারপর মাইক্রোস্কোপে যখন আমরা স্লাইডটা দেখব, তো তখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, এটা যদি মাইক্রোস্কোপিক ফিল্ড হয়, গোল থাকে আর কি, যেটা দেখা হয় যেটা দিয়ে, সেই জন্য গোল এটাকে বলা হয় মাইক্রোস্কোপিক ফিল্ড। তো তার মধ্যে আমরা এরকমভাবে বিক্ষিপ্তভাবে থাকা আয়সাকার আবরণী কলা এরকম দেখতে পাই। আবার এখানে হয়তো ছড়িয়ে আছে, এখানে হয়তো দুখানা রয়েছে, এরকমই চ্যাপ্টা চ্যাপ্টা আঁশের মতন যে বলেছিলাম। এবং নীল রঙটা দেওয়ার ফলে কি হয় না, এদের কোষ পর্দা যেটা, সেটা এরকম নীল রং নেয়। এবং মাঝে যে নিউক্লিয়াস বলা হয়, আমরা পরে পড়বো নিউক্লিয়াস কি, তার কি কি অংশ থাকে, তো সেইগুলো এরকম গাঢ় নীল রং হয়। ফলে এই কোষগুলো খুব স্পষ্ট বোঝা যায়। এগুলো এক একটা হলো কোষ। এবং কোষের মধ্যে, এখানে এটা হচ্ছে কোষ পর্দা, এর মধ্যে যে তরল ধাত্র থাকে সেটা প্রোটোপ্লাজমের মধ্যে আবার যে রকম গোল দেখছি সেটা নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের বাকি যে অংশটা, নিউক্লিয়াস বাদ দিয়ে, তাকে সাইটোপ্লাজম বলা হয়। এগুলো আমরা পরে দেখব। তো এরকম এই কোষগুলো দেখা যায়। ঠিক তেমনি আবার এটা তো প্রাণী কোষ, কারণ স্বাভাবিকভাবে মানুষ তো প্রাণী। উদ্ভিদ কোষও আমরা এভাবে দেখতে পাবো। সেটা অনেক সময় যেটা করা হয়, যে পেঁয়াজের যে অংশগুলো আমরা খাই আর কি, তো সেগুলোকে শল্কপত্র বলে। সেই শল্কপত্র গায়ে খুব পাতলা একটা পর্দার মতন থাকে, স্বচ্ছ পর্দা। সেই পর্দার ছোট্ট অংশ কেটে নিয়ে তারপর সেটা স্লাইডের ওপর রেখে তার উপরে কাভার স্লিপ দিয়ে চাপা দিলে পরে, সেখানেও আমরা যদি দেখি মাইক্রোস্কোপে, তাহলে পরে দেখতে পাবো যে এরকম কোষগুলো রয়েছে। পেঁয়াজের ক্ষেত্রে যে কোষগুলো আমরা দেখতে পাই, সেগুলো অনেকটা পাঁচিলে যেরকম ইট থাকে সেরকম দেখতে লাগে, এরকম একটা স্তর। আবার এখানে আবার এরকমভাবে যাচ্ছে একটা স্তর, এখানেও এগুলো নিউক্লিয়াস। এরকম পরপর পরপর কোষগুলো দেখা যায়। তো এগুলো উদ্ভিদ কোষ, কারণ পেঁয়াজের দেখে করা হচ্ছে এই এক একটা। এভাবে কোষ দেখা যায়, এটাই আর কি এখানে বলার। তো এবার মাইক্রোস্কোপের নিচে দেখলে তুমি কি দেখতে পাবে, আমি একটু আগেই বললাম যে এরকম আবরণী আয়সাকার আবরণী কলা আমাদের মুখের ভিতরের অংশ থেকে নিলে আমরা দেখতে পাই। একটা কোষ যদি আমরা বড় করে দেখি, তাহলে পরে দেখব যে তার বাইরে যে আবরণ বা পর্দা রয়েছে সেটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। আর তার মধ্যে এই ধাত্র যেটা, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এবং একটা অংশ থাকে যেটা এরকম গোলাকার বা ডিম্বাকার মতন, সেটা হচ্ছে নিউক্লিয়াস।
আর এখানে বেশ এরকম দানার মতন কিছু থাকে, কিছু এরকম দণ্ডের মতন থাকে, তো তার মধ্যে যেমন মাইটোকন্ড্রিয়া একটা লেবেল করা হয়েছে। তো এরকম একটি প্রাণীকোষে ত্রিমাত্রিক মডেলের চিত্র নিচে দেখানো হলো। এই একটি প্রাণীকোষ, এই প্রাণীকোষটাকে আর কি এইভাবে কেটে, এরকমভাবে কেটে জিনিসটা দেখানো হয়েছে। এটা 3 ডাইমেনশনাল। আমি পরে 2 ডাইমেনশনাল প্রাণীকোষের ছবি তোমাদের দিয়ে দেবো, কারণ পরীক্ষার সময়তে যখন আমাদের আঁকতে হয় তো তখন কিন্তু এই এরকম 3 ডাইমেনশনাল ছবি রং ফং দিয়ে এভাবে করে আঁকা কঠিন ব্যাপার, এবং এটা কখনোই ওই সময়ের মধ্যে পুরোপুরি সবার পক্ষে সম্ভব নয় ঠিক মতন জিনিসটা করা। তো সেই জন্য এটা বোঝার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মানে বাস্তবে আর কি প্র্যাকটিক্যালি যখন আমাদের আঁকতে হবে, পরীক্ষার সময় আঁকতে হবে, তো তখন এরকম ছবি কিন্তু আঁকা যায় না। তো এখানে আমরা বেশ অনেকগুলো কোষাঙ্গাণু দেখতে পাচ্ছি। যেমন এখানে আমি যদি আলাদা করে এখানে আঁকি, তো তাহলে পরে এই যদি হয় প্রাণী কোষ একটি, তার বাইরে এখানে এই যে পর্দা, এটা হচ্ছে কোষ পর্দা। এই ভিতরে পুরো যে একটা তরল জেলির মতন ধাত্র থাকে, সেই ধাত্রটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এর মধ্যে একটা এরকম গোলাকার, আগেও বলেছি, নিউক্লিয়াস এটা। তো প্রোটোপ্লাজমের থেকে নিউক্লিয়াসের অংশটা যদি বাদ দিই, অর্থাৎ এই গোটাটা প্রোটোপ্লাজম সবটা নিয়ে তার থেকে নিউক্লিয়াসের অংশ বাদ দিলে এই বাকি যে অংশটা পড়ে আছে সেটাকে বলছি সাইটোপ্লাজম। অর্থাৎ এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখি এখানে অনেক কিছু থাকছে, এগুলোকে আমরা বলছি কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলি। যেমন দেখা যায় যে এই নিউক্লিয়াস থেকে এরকমভাবে কোষ পর্দা অবধি বিস্তারিত জালের মতন একটা জিনিস থাকে, এরকম একাধিক থাকতে পারে একটা কোষের মধ্যে। এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। ইংলিশে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম মানে জালিকা, সেই জন্য শর্টে ER বলা হয়, তেমনি এটাও তাই। অনেক সময় দেখা যায় যে নিউক্লিয়াসের গায়ে, এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে, অন্যান্য কোষ অঙ্গাণুর গায়ে এরকম দানার মতন থাকে, আবার এরকমভাবে সাইটোপ্লাজমে ছড়ানো সেরকমও থাকতে পারে। এগুলোকে বলছি রাইবোসোম। এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যদি রাইবোসোম আটকানো থাকে তাহলে পরে সেই এন্ডোপ্লাজমিক জালিকাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। আর যদি না থাকে, এর গায়ে কোনো রাইবোসোম যদি এর গায়ে আটকে না থাকে, তাহলে পরে সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এছাড়া এরকম দণ্ডের মতন, রডের মতন কিছু কোষ অঙ্গাণু থাকে, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই নিউক্লিয়াস যে করলাম, নিউক্লিয়াসের পরে আমরা দেখব যে 4টি অংশ থাকে। একটা হচ্ছে যেটা বাইরে পর্দা, সেটা থাকছে, তাকে নিউক্লিয় পর্দা বলা হয়। এর ভিতরে একটা তরল ধাত্র থাকে, তাকে নিউক্লিয় রস বলা হয়।
এই নিউক্লিয় রসের মধ্যে এরকম প্যাঁচানো প্যাঁচানো সুতোর মতন জিনিস থাকে, সেগুলো সেই পুরোটাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা। এবং একটা কোনো জায়গায় দেখা যায় যে নিউক্লিয় রসটা এরকম ঘন হয়ে গিয়েছে, তো সেটাকে বলা হয় নিউক্লিওলাস। তো এই যে নিউক্লিয় পর্দা, ভিতরের এই নিউক্লিয় রস, এই নিউক্লিয় জালিকা এবং নিউক্লিওলাস, এই চারটেকে নিয়ে আমরা বলি একটি আদর্শ নিউক্লিয়াস তৈরি হয়। তার মানে আদর্শ নিউক্লিয়াসের মধ্যে তাহলে কী কী থাকছে? এক হচ্ছে বাইরের দিকে এই নিউক্লিয় পর্দা, এক হচ্ছে এই নিউক্লিয় রস, তার মধ্যে এখানে অবস্থান করছে এই সুতোর মতন, এটা হলো নিউক্লিয় জালিকা। এবং তুলনামূলকভাবে ঘনত্ব বেশি নিউক্লিয়াসের মধ্যে এরকম একটি জিনিস বা জায়গা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে চারটে বললাম, এই চারটেকে নিয়ে তৈরি হয় আদর্শ নিউক্লিয়াস। এছাড়া প্রাণীকোষে আমরা দেখি নিউক্লিয়াসের কাছে গলগি বস্তু বলে একটি অঙ্গাণু থাকে এরকম মতন। এটাকে বলছি গলগি বস্তু বা গলগি বডি। গলগি হচ্ছে বিজ্ঞানীর নাম। এটা আবার এরকম দুটো এরকম 90 ডিগ্রি কোণ করে থাকা পিপের মতন জিনিস দেখা যায়, তাদের গায়ে এরকম সূর্যের ছটার মতন সুতোর মতন থাকে। এই পুরো জিনিসটাকে বলছি সেন্ট্রোজোম। তাহলে আমরা দেখলাম যে এখানে বাইরের দিকে কোষ পর্দা রয়েছে, ভিতরে ধাত্র যেটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে সবথেকে যেটা চোখে পড়ে কোষ অঙ্গাণু যেটা, সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারটি অংশ আছে। একটা হলো নিউক্লিয় পর্দা বাইরের দিকে যেটা, একটা হলো তার ভিতর যে নিউক্লিয় রস যেটা ধাত্র, তার মধ্যে সুতোর মতন প্যাঁচানো, এগুলো হলো নিউক্লিয় জালিকা, পুরো এই প্যাঁচানো জিনিসটাকে বলা হচ্ছে। এবং তুলনামূলকভাবে একটু ঘন বেশি এরকম একটা অঞ্চল, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। চারটে নিয়ে হলো আদর্শ নিউক্লিয়াস। এছাড়া সাইটোপ্লাজম, তাহলে নিউক্লিয়াসটা বাদ দিয়ে যে প্রোটোপ্লাজমের বাকি অংশ রয়েছে তাকে বলছি সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমের মধ্যে আবার অনেক কিছু রয়েছে, যেমন এইখানে আমরা দেখলাম এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যদি রাইবোসোম থাকে দানার মতন, তাহলে পরে সেই এন্ডোপ্লাজমিক জালিকাকে বলছি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। যদি রাইবোসোম দানা না আটকে থাকে তাহলে বলছি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। রাইবোসোম নিউক্লিয়াসের গায়ে থাকতে পারে, নিউক্লিয় পর্দার গায়ে, অন্যান্য যেমন মাইটোকন্ড্রিয়া তার গায়ে আটকে থাকতে পারে, গলগি বস্তুর গায়ে আটকে থাকতে পারে, অথবা সাইটোপ্লাজমে এরকম বিক্ষিপ্তভাবে ছড়ানোও থাকতে পারে। মাইটোকন্ড্রিয়া দণ্ডের মতন একটু লম্বাটে মতন গঠন, সেরকম কোষ অঙ্গাণু থাকছে। গলগি বস্তু এরকম নিউক্লিয়াসের কাছে সাধারণত এরকমভাবে বিন্যস্ত অবস্থায় থাকে। সেন্ট্রোজোম, যার মধ্যে এরকম দুটো পিপের মতন অংশ সেন্ট্রিওল বলা হয়, এবং তার গায়ে এরকম রশ্মির মতন, সূর্যের রশ্মির মতন সুতো এরমভাবে থাকে সাজানো, পুরোটাকে নিয়ে বলছি সেন্ট্রোজোম। এছাড়া তো দেখা যায় কিছু এরকম
একটু গোলাকার মতন কোষ অঙ্গাণু। তার মধ্যে বিভিন্ন ধরনের যেমন উৎসেচক থাকে, এনজাইম থাকে, যেগুলো নানান কিছুকে ভাঙতে সাহায্য করে, এগুলোকে বলছি লাইসোজোম। তাহলে লাইসোজোম এভাবে থাকতে পারে। মোটামুটি এগুলো হলো প্রধান আর কি, যে কোষ অঙ্গাণু একটা প্রাণী কোষের মধ্যে আমরা দেখতে পাই। এবার আমরা একটা একটা করে তারপরে তো আলোচনা করবই। এরকম একটি প্রাণী কোষের গঠনে কি কি দেখা যায়? প্রথমে কোষ পর্দা। কোষের বাইরে যে পাতলা পর্দা দেখা যায় তা হলো প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এটি কোষকে নির্দিষ্ট আকৃতি দেয়। এটি ছিদ্রযুক্ত, মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে। এই পর্দা একটি কোষকে পার্শ্ববর্তী অন্য একটি কোষ থেকে আলাদা করে রাখে। ছিদ্র থাকার জন্য কোষের ভেতরে ও বাইরের মধ্যে জল, খনিজ পদার্থ ও অন্যান্য বস্তুর আদান প্রদানে অংশগ্রহণ করে। একটা কোষ থেকে আরেকটা কোষে কোনো জিনিস যাচ্ছে বেরোচ্ছে, বা কোষের বাইরে যে অঞ্চল রয়েছে, তো বহিঃকোষীয় অংশ যেটা, তো সেখানে কিছু জিনিস হয়তো বেরোচ্ছে কোষ থেকে, আবার সেখান থেকে কোষের মধ্যে ঢুকছে, তো তখন এই ছিদ্রগুলো সাহায্য করে। তবে ছিদ্রের আকার ও প্রকৃতির ওপর এই দেওয়া নেওয়া প্রক্রিয়া নির্ভর করে। খুব বড় কিছু যদি ছিদ্র থেকে বড় হয় তাহলে ঢুকতে বেরোতে পারবে না সহজে, এইরকম ব্যাপার। তাই এটি সম্পূর্ণরূপে ভেদ্য নয়। এটি কোষের ভেতরে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বস্তু, এখানে গলজি বলছে, আমরা গলগি উচ্চারণ করি, নিউক্লিয়াসের পর্দা, অন্যান্য পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু গঠনেও সাহায্য করে। কোষ পর্দার নানান ধরনের কাজ আছে। কোষ পর্দা মনে রাখতে হবে একটি জীবিত পর্দা এটা, এবং এটা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে একে আমরা বলছি প্রভেদক ভেদ্য পর্দা। ইংলিশে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বা প্রভেদক ভেদ্য পর্দা, ওটাকেই বাংলা করে করা হয়েছে। তার মানে কি না, এমনিতে পর্দা তোমরা 7-এ পড়েছো, যে পর্দা যদি ভেদ্যতা আমরা দেখি তাহলে এক হতে পারে যে অভেদ্য, অর্থাৎ কোনো কিছুই তার মধ্যে দিয়ে যেতে আসতে পারে না। যেমন একটা রাবারের বা প্লাস্টিক পলিথিন যে শিট, তো তার মধ্যে দিয়ে কোনো কিছু তো যাতায়াত করতে পারে না, জলও না, তাকে বলছি অভেদ্য। আবার এমন হতে পারে যে ভেদ্য, অর্থাৎ এমন পর্দা যার মধ্যে দিয়ে সব কিছুই যেতে আসতে পারছে, বিভিন্ন ধরনের গ্যাসও যেতে আসতে পারে, তরলও ঢুকতে বেরোতে পারে, আবার কঠিন বস্তুও সেটাও ঢুকতে বেরোতে পারে, তাকে বলি ভেদ্য পর্দা। আবার কিছু থাকে অর্ধভেদ্য। অর্ধভেদ্য অর্থাৎ কিনা যে পর্দার মধ্যে দিয়ে দেখা যায় শুধুমাত্র তরল বস্তুর অণুগুলো যাতায়াত করতে পারে, কিন্তু কঠিন বস্তুর অণু যাতায়াত করতে পারে না, তাকে বলছি অর্ধভেদ্য পর্দা। এবার কোষ পর্দা ঠিক কোনোটাই না। এটা কি না, দেখা যায় এটা এমন এক ধরনের ভেদ্যতা এর রয়েছে যে প্রয়োজনে দরকারে এটা অনেক সময় কঠিন বস্তুর অণুকেও যেতে আসতে দেয়, আবার প্রয়োজনে অনেক সময় তরল বস্তুর অণুকেও যেতে আসতে দেয় না। সুতরাং পুরোপুরি এটা ঠিক অর্ধভেদ্য পর্দা নয়। এটা একটা বিশেষ ধরনের পর্দা, যখন দরকার এমনি সাধারণভাবে তরল বস্তুর অণু যেতে আসতে পারে, যেমন জল, কিন্তু যদি প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে কিন্তু দেখা যায় যে এটার মধ্যে দিয়ে জলের অণু যাতায়াতকেও এ কিন্তু বন্ধ করে দিতে পারে। তেমনি অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে তো কোনো সময়ই কঠিন বস্তুর অণু যাতায়াত করার কথা নয়, কিন্তু কোষ পর্দার মধ্যে দিয়ে
অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের কঠিন বস্তুর অণু যেতে আসতে পারে, যেমন এই যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত যে যাতায়াত করছে, তো সেগুলো কোষের মধ্যে তো ঢুকছে, বিভিন্ন খনিজ কোষের মধ্যে ঢুকছে, বেরোচ্ছে। তাহলে সেটা কি করে হচ্ছে? তার কারণ কোষ পর্দা পুরোপুরি এটা অর্ধভেদ্য পর্দা নয়, এই জন্য বলা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। এটা প্রয়োজন বিশেষ দেখে এটা বিভিন্ন ধরনের বস্তুকে এর মধ্যে দিয়ে যেতে আসতে দেয় অথবা দেয় না, ব্যাপারটা এরকম। এবং সেই জন্যেই এটা এই যে বেছে নিতে পারছে, তাহলে তার এই বৈশিষ্ট্যটা আছে, সেই জন্য এটা জীবিত আমরা বলছি। কোষ পর্দা তৈরি হচ্ছে প্রোটিন এবং স্নেহ পদার্থ বা লিপিড দিয়ে প্রধানত। প্রোটিন আর স্নেহ পদার্থ প্রধানত এই দুটো জিনিস দিয়ে তৈরি হয়, তার সঙ্গে খুব অল্প করে কিছু শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, কম। মেনলি হচ্ছে প্রোটিন এবং স্নেহ পদার্থ দিয়ে তৈরি হয়। তো এটা তার মানে একটি, একে আমরা বলছি জৈব পর্দা, মনে রাখতে হবে। এবং অনেক অন্যান্য অঙ্গাণুর পর্দা তৈরি করতেও এটা কিন্তু সাহায্য করছে। তাহলে এক তো হচ্ছে যে এটা প্রত্যেকটা কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দিচ্ছে, একটা কোষের নিজস্ব যে তার আইডেন্টিটি, যেটা যে এই কোষটা এটা হচ্ছে ওই বাউন্ডারি আর কি, সেটাও এই কোষ পর্দা দিয়েই হচ্ছে। অন্যান্য কোষের থেকে একটা কোষকে আলাদা করে রাখছে। আবার একটা কোষ থেকে আরেকটা কোষে যে বিভিন্ন জিনিস যাওয়া আসা করা, আদান প্রদান, এটাতে সাহায্য করছে, কারণ কোষ পর্দার মধ্যে দিয়েই সেটা হবে। আবার বহিঃকোষীয় যে অঞ্চল, সেখানে কিছু বেরোতে কোষ থেকে অথবা ওই অঞ্চল থেকে কোষের মধ্যে কিছু ঢোকা, এটাও নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা অন্যান্য বিভিন্ন যে কোষাঙ্গাণু, সেইগুলো গঠন করতে সাহায্য করছে, তাদের পর্দা গঠন করতে সাহায্য করছে। ফলে এরকম নানান কাজ কোষ পর্দার থাকছে। আর রক্ষা করা তো অবশ্যই একটা কাজ। আচ্ছা, এরপরে আসছে সাইটোপ্লাজম। কোষের ভেতরকার জেলির মতন অর্ধ তরল পদার্থ, আগেই বললাম, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর দরকার হয় তা সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। তো আগেই দেখালাম যে পুরো কোষ যেটা, সেই কোষের মধ্যে যে একটা তরল জেলির মতন অর্ধ তরল একটা ধাত্র থাকে, তাকে বলছি প্রোটোপ্লাজম। এবার এই প্রোটোপ্লাজমের মধ্যে যেটা সব থেকে চোখে যেটা পড়ে সেটা হচ্ছে নিউক্লিয়াসটা, বড় একটা অঙ্গাণু। তো নিউক্লিয়াসটা যদি প্রোটোপ্লাজম থেকে বাদ দিই, প্রোটোপ্লাজমের বাকি যে অংশ, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমটার মধ্যে যাবতীয় কোষাঙ্গাণুগুলো অন্যান্য সেগুলো রয়েছে। এই কোষাঙ্গাণু, এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন খনিজ রয়েছে, বিভিন্ন যৌগ মৌল রয়েছে। ফলে কোষের মধ্যে যে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো চলে, কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়া, সেইগুলো সবই সাইটোপ্লাজমের মধ্যেই হতে পারছে আর কি। তো ফলে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম যেটা আর কি পুরোটা নিয়ে, সেটাকে বলাই হয় যে এটা হচ্ছে মানে একটা জীবিত কোষের, এটা হলো মানে প্রধান বৈশিষ্ট্য যে প্রোটোপ্লাজম থাকা। প্রোটোপ্লাজম না থাকলে পরে সেই কোষ জীবিত হতে পারে না, সে মৃত। নিউক্লিয়াস না থাকলেও কোষ কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু প্রোটোপ্লাজম ছাড়া কোনো কোষের পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। সুতরাং এই সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, এটা হলো জীবিত কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপরে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের ভিতরের ঘন গোলাকার বস্তু। এখানে দেখো নিউক্লিয়াস একখানাকে দেখানো হয়েছে। এটা কোষের ভিতরে ঘটে চলা নানা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই জন্যই নিউক্লিয়াসকে অনেক সময় বলা হয় কোষের মস্তিষ্ক। একটা কোষ কী করবে না করবে, তার কাজ, কোন কাজটা কখন কিভাবে হবে, এটা সবটাই নিয়ন্ত্রণ করে একটা নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দা থাকে আর এর ভেতরে নিউক্লিওপ্লাজম নামক তরল থাকে। নিউক্লিয়াসের ভেতরে এক ধরনের সূক্ষ্ম জালকাকার গঠন দেখা যায় যা সুতোর মতো একে অপরকে পেঁচিয়ে থাকে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে এরকম সুতোর মতন যে রয়েছে, এই গঠনগুলো হলো ডিএনএ। আচ্ছা, প্রথম কথাই বলি, এই কথাটা ঠিক না, প্রত্যেক বছরই বলি আমি। এই যে সুতোগুলো যে রয়েছে, এই এক একটা সুতো কিন্তু ডিএনএ নয়, এই এক একটা সুতো হচ্ছে ক্রোমোজোম। অর্থাৎ এই যদি আমি নিউক্লিয়াস আঁকি কোষের মধ্যে, এটা তো কোষটা যদি হয় আর এটা যদি কোষের মধ্যে নিউক্লিয়াস হয়, তাহলে প্রথমত মনে রাখতে হবে এই যে নিউক্লিয় পর্দা যেটা রয়েছে, এই নিউক্লিয় পর্দাটা দ্বিস্তরীয় হয়, অর্থাৎ দুটো স্তর আছে। এটা হলো যেটা বাইরের দিকে স্তর, এটা ভিতর। আর এইখানে এগুলো হচ্ছে ছিদ্র, এগুলো দিয়ে কোষের মধ্যে নিউক্লিয়াস থেকে জিনিস বাইরে বেরোতে পারে, আবার ভিতরে ঢুকতে পারে, নিউক্লিয় ছিদ্র আর কি। তাহলে এটা হলো নিউক্লিয় পর্দা। পর্দার দুটো স্তর, একটা বাইরে একটা ভিতরে, এগুলো নিউক্লিয় ছিদ্র রয়েছে। এর ভেতরে পুরোটা হচ্ছে নিউক্লিয় রস, সেই নিউক্লিয় রসের মধ্যে এরকম পেঁচানো সুতোর মতন রয়েছে। এই যে সুতো, এগুলোকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব যে এগুলো কিন্তু আসলে অনেক সময় আলাদা আলাদা সুতো, কিন্তু এমনভাবে জট পাকানো থাকে যে বোঝা যায় না, মনে হয় পুরো একটাই যেন সুতো, ওরকম পুরো জট পাকিয়ে আছে। অনেকটা ধরো নুডলস বা চাউমিন, যে এক একটা নুডলস আর কি, তো যখন পুরো জটের মধ্যে থাকে তো বোঝা যায় না, সবটা মনে একটা তালের মতন হয়ে আছে, তো সেরম ব্যাপারটা। এবং এই এক একটা সুতো, সেগুলোকে কিন্তু আসলে বলা হয় ক্রোমোজোম। এগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমা মানে রং আর জোমা মানে বস্তু। যেহেতু বিভিন্ন রঞ্জক ব্যবহার করলে এগুলো রঙিন হয়ে যায়, দেখতে সুবিধা হয় সুতোগুলো, তাই জন্য এর নাম দেওয়া হয়েছিল ক্রোমোজোম। এই ক্রোমোজোম গুচ্ছ যে একসঙ্গে থাকছে তখনই তৈরি হচ্ছে কি না ক্রোম্যাটিন জালিকা বলা হয়, কারণ রং নেয় বলে, ক্রোমা মানে রং, অথবা যেহেতু নিউক্লিয়াসে আছে তাই নিউক্লিয় জালিকা বলে। তাহলে ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা এরকম পুরো একটা গুচ্ছের মতন হয়ে থাকে। এবং সুতোগুলো যখন আলাদা হয়, কোষ বিভাজন যখন হয় তখন আর কি আলাদা বোঝা যায় এরকম নিউক্লিয়াসের মধ্যে, তখন এরকম এই সুতোগুলো আলাদা আলাদা হয়ে যায়, তো তখনই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এই হলো এক একটা ক্রোমোজোম। এবার তাহলে ডিএনএ বললো কেন হঠাৎ? আচ্ছা, এই এক একটা ক্রোমোজোমের মধ্যে আমরা দেখি তিনটে জিনিস থাকে আসলে। যদি একটা ক্রোমোজোমকে আমি বড় করে দেখাই, এই একটা ক্রোমোজোম তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। কি কি? এক হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে ডিএনএ শর্টে, ঠিক আছে? তাহলে ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকছে। দু নম্বর হচ্ছে কিছুটা আরএনএ থাকে বা রাইবো নিউক্লিক অ্যাসিড। এই আরএনএও তাই রাইবো নিউক্লিক অ্যাসিড তার শর্ট আর কি। 3 নম্বর হলো কিছু প্রোটিন থাকে, তার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই তিনটে জিনিস দিয়ে একটা ক্রোমোজোম তৈরি হয়। এবং যখন অসংখ্য ক্রোমোজোম একসঙ্গে এরকম গুচ্ছ হয়ে নিউক্লিয়াসের মধ্যে থাকে, তখন
তাকে আমরা বলি ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। তাহলে আমি শুধু তো বলতে পারি না যেগুলো ডিএনএ, কারণ ডিএনএ এক একটা সুতোর মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, হিস্টোন প্রোটিন আছে। এই জন্যই বললাম যে কথাটা ঠিক না। তাহলে মনে রাখতে হবে যে এই যে সুতোর মতন যেগুলো এরকম পেঁচানো অবস্থায় থাকে নিউক্লিয় জালিকার মধ্যে, এগুলো হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। বোঝা গেল? ডিএনএ হলো এক ধরনের বৃহৎ জৈব অণু যা নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুসারে গোটানো বা আংশিক খোলা অবস্থায় থাকে ও সেটিকে সুতোর জালের মতো দেখায়। এই পুরো কথাটার মধ্যে অনেক গন্ডগোল আছে। ডিএনএকে সুতোর জালের মতন দেখায় না, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোমগুলো অনেক সময় সরু ওরকম সুতোর মতন থাকে প্যাঁচালো, তখন ওই জালের মতন দেখায়। যখন আলাদা আলাদা হয়ে যায় তখন ক্রোমোজোম বলে, তখন একে ক্রোম্যাটিন জালিকা বলা হয়। তাহলে সেটা কিন্তু ক্রোমোজোমের গুচ্ছকে ক্রোম্যাটিন জালিকা বলা হয়। তার এক একটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। গোটানো অবস্থায় কয়েক ধরনের প্রোটিনের গায়ে এটি জড়ানো থাকে, সেটা হচ্ছে ডিএনএটা। ডিএনএটা প্রোটিনের সঙ্গে থাকে, তার সঙ্গে আরএনএ থাকে। তখন ডিএনএর এই গোটানো গঠনগুলোকে ক্রোমোজোম বলে। এখানে পুরো জিনিসটাই ঠিক বলা নেই, যেটা আমি বললাম সেটা মাথায় রাখবে। যে মনে রাখতে হবে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয় রসের মধ্যে এরকম সুতোর মতন প্যাঁচানো প্যাঁচানো অংশ রয়েছে। এই সুতোগুলো সেই প্যাঁচানো পুরো যে জালের মতন তৈরি করছে, পুরো জালটাকে আমরা বলছি নিউক্লিয় জালিকা বা ক্রোম্যাটিন জালিকা। এই জালিকার আসলে এক একটা সুতো দিয়ে তৈরি, সেগুলো সবসময় স্পষ্ট বোঝা যায় না। যখন কোষ বিভাজন হয় তখন এগুলো আলাদা হয়ে যায়, তখন মানে অনেক বেশি স্পষ্ট প্রমিনেন্ট হয়, তো তখন রং নেয়, তখন আমরা ওগুলোকে বলছি এক একটা ক্রোমোজোম। তার মানে আসলে অনেকগুলো ক্রোমোজোম মিলিয়েই এই ক্রোম্যাটিন জালিকাটা তৈরি হয়। এক একটা ক্রোমোজোম যদি আমরা আলাদা করে দেখি তাহলে দেখব সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, আর হিস্টোন নামে এক ধরনের প্রোটিন আছে। বোঝা গেল আশা করি ব্যাপারটা? আচ্ছা, এবার ডিএনএর গুরুত্ব বা জিনিসটা কি না, এই যে ক্রোমোজোম যেটা বললাম, এবার যদি আমি একটা ক্রোমোজোমকে এরকম বড় করে দেখাই তাহলে পরে দেখব যে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে দুটো করে এরকম সুতো আছে, আবার পরস্পরের গায়ে এরকম প্যাঁচালো প্যাঁচালো। তো এই যে একসঙ্গে এরকমভাবে দ্বিতন্ত্রী, কারণ দুটো তন্তু এইভাবে রয়েছে, দ্বিতন্ত্রী যে জিনিসটা এটাই হচ্ছে কি না ডিএনএ। তাহলে ক্রোমোজোমের মধ্যে এরকম দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। এটা দ্বিতন্ত্রী কেন না, দুটো সুতো সবসময় এরকমভাবে থাকছে, তাই বলছি দ্বিতন্ত্রী। দ্বি মানে দুই। আর ডিএনএর গুরুত্ব কি না, এই যে ডিএনএ, এই ডিএনএর এই এক একটা অংশ আমাদের মানে যে কোনো জীবেরই, যে মানুষই হোক আর ইঁদুরই হোক ব্যাকটেরিয়াই হোক, তার বৈশিষ্ট্য নির্ধারণ করে, নিয়ন্ত্রণ করে। তাহলে এই একটা ছোট অংশ ডিএনএ সেটা হয়তো এক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলো, আবার এই একটা অংশ সেটা হয়তো আরেকটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করলো, আবার এই একটা অংশ এটা হয়তো আরেকটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করলো। বৈশিষ্ট্য বলতে যদি ইঁদুর হয় তাহলে ইঁদুরের গায়ের রঙটাকে, লোমের রং কীরকম সেটা হয়তো এই অংশটা দিয়ে নিয়ন্ত্রিত হয়। আবার এই অংশটা হয়তো নিয়ন্ত্রণকারী ইঁদুরের ল্যাজটা কতটা লম্বা হবে, কীরকম হবে সেটা। আবার এটা হয়তো নিয়ন্ত্রণ করছে ইঁদুরের চোখের রঙটা কী হবে। তাহলে এই যে এক একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে যে ডিএনএর অংশ, সেই ডিএনএর এক একটা অংশকে আমরা বলছি জিন। তাহলে জিন হলো ডিএনএর এমন এক একটি অংশ যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই জিন কি আছে তার উপরেই নির্ভর করবে যে ওই জীবের ওই বৈশিষ্ট্যটা কীরকম হবে। মানুষের ক্ষেত্রেই যদি ভাবি, চোখের রঙটা কীরকম হবে, চোখের আকার কীরকম হবে, চুলের রং কীরকম হবে, চুল সোজা হবে না কোঁকড়া হবে না ঢেউ খেলানো হবে, অথবা ধরো তার বুদ্ধি কতটা হবে, তার ভাবনা চিন্তা করার ক্ষমতা কতটা হবে, মনে রাখার ক্ষমতা, এই যে প্রত্যেকটা এগুলোর এক একটা বৈশিষ্ট্য, এবং এই এক একটা বৈশিষ্ট্য এরকম এক একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
তাহলে ডিএনএর গুরুত্বটা নিশ্চয়ই বোঝা গেল। ডিএনএ যেটা ক্রোমোসোমের মধ্যে থাকে, সেই ডিএনএ সেটা হলো এক ধরনের জৈব অণু। জৈব মানে কি না, এমন অণু যেটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যেটা তৈরি হয় তাকে আমরা বলছি জৈব অণু বা অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। এবং এর সঙ্গে কার্বন হাইড্রোজেন থাকতেই হবে, তার সঙ্গে অনেক সময় অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, সালফার থাকতে পারে, এগুলো থাকে। তো ডিএনএর মধ্যে যেমন আমরা দেখি কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, ফসফরাস থাকে, প্রধানত এগুলো থাকে। তো সেটা এক ধরনের জৈব যৌগ বা অণু, যেটার এক একটা অংশ আবার দেখি আমরা একটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেই এক একটা অংশকে আমরা বলছি কি না জিন। বোঝা গেল আশা করি। এবং এই জিন বংশ পরম্পরায় একটা জনু থেকে, একটা জেনারেশন থেকে পরের জনু বা পরের জেনারেশনে যাচ্ছে, আবার তার পরের জেনারেশনে যাচ্ছে। এইভাবে অপত্য বা সন্তানরা তাদের বাবা মার থেকে ওই জিন পাচ্ছে। কী জিন পাচ্ছে তার উপরেই নির্ভর করবে যে সে কেমন হবে। আবার তার সন্তানরা আবার তার থেকে এই জিনগুলো পাচ্ছে, সে কী ধরনের জিন পাচ্ছে তারা, তার উপর নির্ভর করবে যে তারা আবার কেমন হবে। এই রকমভাবে জিনিসটা চলছে। তাহলে জিন বা ডিএনএর গুরুত্বটা নিশ্চয়ই বোঝা গেল। জিন হচ্ছে ডিএনএর এক একটি অংশ। আর ডিএনএ কোথায় থাকে না, ক্রোমোসোমে থাকে। ক্রোমোসোম কোথায় থাকে না, নিউক্লিয়াসের মধ্যে থাকে। এটুকু নিশ্চয়ই বোঝা গেল। তো তাহলে পরে আমরা দেখলাম যে এই হলো নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দা, যেটা দ্বিস্তরী, দুটো স্তর দিয়ে তৈরি। এটা হচ্ছে বহিঃপর্দা, এটা হলো অন্তঃপর্দা। দুটোর মাঝে একটা গ্যাপ থাকে। এগুলো হচ্ছে নিউক্লিয় ছিদ্র, যেগুলোর সাহায্যে কোনো কিছু সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে ঢুকতে পারে, আবার কোনো কিছু নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে যেতে পারে। এই হলো নিউক্লিয় রস, যেটা হচ্ছে ধাত্রটা। তার মধ্যে এই প্যাঁচানো প্যাঁচানো সুতোর মতন এগুলো হলো যেটা ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। এগুলো যখন আলাদা আলাদা হয় তখন আমরা বুঝতে পারি যে এগুলো এক একটা ক্রোমোজোম। এবং ওই ক্রোমোজোম যদি এবার আলাদা করে দেখি তখন দেখব যে তার মধ্যে তিনটে জিনিস থাকে। এক হলো ডিএনএ, এক হলো আরএনএ এবং আরেক হলো হিস্টোন প্রোটিন। তো এইবার ডিএনএ যেটা সবথেকে বেশি যেটা থাকে, ডিএনএ দ্য ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সেই ডিএনএর এক একটি অংশ, সেইগুলোই হলো জিন এবং সেগুলো এক একটা জীবের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। আশা করি বোঝা গেল। তাহলে এই সব নিউক্লিয় জালিকাটা থাকে যে ধাত্রের মধ্যে নিউক্লিয়াসে, তাকে আমরা বলছি নিউক্লিয় রস। এবং তার মধ্যে একটা অংশ থাকছে যেটা একটু ঘনত্বটা বেশি। এটার বাইরে কিন্তু কোনো আলাদা পর্দা থাকে না এটার বাইরে, এইটাকে বলছি নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয় রসের মধ্যেই একটা অংশ যেটার ঘনত্বটা বেশি হয়ে থাকে, ওই জন্য এটা আলাদা করে চোখে পড়ে। তাহলে আশা করি এটা বোঝা গেল নিউক্লিয়াসের ব্যাপারটা। এবার নিউক্লিয়াস এই যে বললাম সেখানে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমে ডিএনএ আছে, ডিএনএ জিন, ডিএনএর একটা অংশ হলো জিন, সেটা জীবের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে। ফলে একটা জীব কীরকম হবে, কি করবে, সে কি, সবটাই কিন্তু ওইখানেই আর কি কন্ট্রোলড হচ্ছে। তো স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো নিউক্লিয়াসকে কেন ওই যে বলেছিলাম কোষের মস্তিষ্ক বলা হয় বা ব্রেন বলা হয়। কারণ কি, মস্তিষ্কই তো ভাবনা চিন্তা করে যে আমরা কি করব না করব, সব কিছু সেটাকে নিয়ন্ত্রণ করে। তো সেরকম কোষ কি করবে না করবে, জীবটা কীরকম হবে না হবে, সেটা কন্ট্রোল করছে নিউক্লিয়াসটা, সেই জন্যই এটা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে প্রত্যেক প্রজাতিভুক্ত জীবের ক্রোমোসোম সংখ্যা নির্দিষ্ট থাকে। এই যে বলছি যে একটা, এই যে কতগুলো ক্রোমোসোম যে থাকছে, যেগুলো এমনি সাধারণ অবস্থায় এমনভাবে জট পাকিয়ে থাকে যে আলাদা করে বোঝা যায় না। তো এই ক্রোমোসোমগুলো কটা থাকবে একটা জীবের, তো সেটা কিন্তু একদম নির্দিষ্ট, মানে স্পেসিফিক। মানুষের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে সাধারণ যে আমাদের দেহ কোষ, যে তার মধ্যে যে নিউক্লিয়াস, সেখানে ক্রোমোসোমের সংখ্যা হচ্ছে 46। মানুষের ক্ষেত্রে 46টা থাকে। তার মানে আমাদের ধরো হাতের যত কোষ রয়েছে, আমাদের পায়ে যত কোষ রয়েছে, তো এই সব হচ্ছে তার মধ্যে যে নিউক্লিয়াস, তার মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোম্যাটিন জালিকা, সেখানে যে ক্রোমোসোম, তার সংখ্যা হচ্ছে 46টা করে রয়েছে। ক্রোমোসোম সংখ্যা বা গঠন দেখেই আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিভুক্ত জীবকে আলাদা করতে পারি। অর্থাৎ মানুষের ক্ষেত্রে, নর্মাল একটি মানুষের ক্ষেত্রে তার নর্মাল যে দেহজ কোষ, যা দিয়ে তার বেশিরভাগ অংশই তৈরি, তো সেই কোষের মধ্যে 46টা ক্রোমোসোম থাকবে। কম বেশি হবার কথা না, যদি হয় তাহলে সেটা অস্বাভাবিক।
আর কিছু বিশেষ কোষ থাকে দেহের মধ্যে যেখানে কোষের সংখ্যাটা তার এই ক্রোমোসোমের সংখ্যাটা তার অর্ধেক হয়ে যায়, সেটা পরে আমরা পরবর্তী সময় আবার পড়ব অন্য ক্লাসে। কিন্তু অধিকাংশ যে দেহজ কোষ সেখানে ক্রোমোসোমের সংখ্যা মানুষের ক্ষেত্রে যেমন 46। সমস্ত কোষে নিউক্লিয়াসের গঠন কি একই রকম? বহুকোষী জীবে নিউক্লিয়াসের মতো নিউক্লিয়াস ব্যাকটেরিয়া কোষে থাকে না। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা সেখানে অনুপস্থিত। কিন্তু পেঁয়াজের কোষ বা মুখের ভেতরের দেয়ালের কোষ, যেগুলো আমি আগে বললাম প্রথমেই, নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের নিউক্লিয়াস পর্দা দিয়ে ঘেরা, আর তার ভেতর নিউক্লিয় জালিকাও আছে। ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়ার মতো পর্দাবিহীন নিউক্লিয় বস্তুযুক্ত কোষকে প্রোক্যারিওটিক, প্রো মানে পুরনো বা আদি বা সরল, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস বলে। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া ছাড়া অন্য অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীকোষের নিউক্লিয়াসে পর্দা ও নিউক্লিয় জালিকা দেখা যায়। এদের বলা হয় ইউক্যারিওটস। ইউ মানে ইউ, এই ইউ মানে প্রকৃত বা ট্রু বা সত্যিকারের, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের গঠন অনুসারে আমরা কোষকে দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি না প্রোক্যারিওটিক, অথবা জীব। যাদের যে জীবের কোষগুলো প্রোক্যারিওটিক তাকে বা বলছি আমরা প্রোক্যারিওটিক জীব। তো সেখানে কীরকম হবে না, এখানে কোষ পর্দা থাকবে, বাইরে সেরকম যদি ব্যাকটেরিয়া বেশিরভাগ সময় দেখা যায় যে আবার আরেকটা পর্দা থাকে কোষ পর্দার বাইরে, তাকে কোষ প্রাচীর বলা হয়। যাই হোক, এবং ভিতরে প্রোটোপ্লাজম রয়েছে। সেই প্রোটোপ্লাজমের মধ্যে দেখা যায় একখানা ডিএনএ, ক্রোমোজোম নয় কিন্তু, একখানা ডিএনএ এরকম গোলাকার। তাহলে গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ হলো এরকম দুটো ডিএনএ সুতো পরস্পরকে পেঁচিয়ে এরকম একসঙ্গে এরকম জুড়ে আছে গোল মালার মতন, সেরকম থাকে। এটা কিন্তু ক্রোমোজোম নয়। কেন নয় না, এর সঙ্গে আরএনএ নেই, এর সঙ্গে হিস্টোন প্রোটিন নেই। হিস্টোন প্রোটিন আর আরএনএ না থাকলে কিন্তু ক্রোমোজোম হয় না। আগেই বলেছিলাম ক্রোমোজোম হতে গেলে ডিএনএ থাকতে হবে, আরএনএ থাকতে হবে, হিস্টোন প্রোটিন থাকতে হবে। এখানে শুধুমাত্র ডিএনএটাই আছে, না আছে তার সঙ্গে আরএনএ, না আছে হিস্টোন প্রোটিন। সুতরাং আমরা বলতে পারবো না যেটা ক্রোমোজোম। বোঝা গেল? তাহলে এটাতে আমরা দেখছি না আছে ক্রোমোজোম, না রয়েছে এখানে নিউক্লিয় পর্দা, না নিউক্লিয় রস, না নিউক্লিওলাস, ফলে বলতে পারছি না এটা আদর্শ নিউক্লিয়াস, বলা যাবে না। সুতরাং এটা হচ্ছে আদি নিউক্লিয়াসের মতন একটা অংশ, ওই জন্য অনেক সময় এটাকে নিউক্লিয়েড বলা হয় আর কি। তো কিন্তু হ্যাঁ, এখানে ডিএনএ আছে এবং ডিএনএর এক একটা অংশ জিন হিসেবে কাজ করে। এইটাই সমস্ত এদের কাজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। আর অন্যদিকে ইউক্যারিওটিক কীরকম হবে, যেটা আমরা আগেই এঁকেছিলাম, ইউক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক জীব, আমরা যেমন ইউক্যারিওটিক জীব, তাহলে এদের উদাহরণ কি না, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াকে আগে বলা হতো নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। ইউক্যারিওটিক কোষ আমরা নিজেরাই চারপাশে যে গাছ দেখছি, প্রাণী দেখছি, সবাই বেশিরভাগই সবই ইউক্যারিওটিক কোষ। এদের ক্ষেত্রে কিন্তু কোষ পর্দা, যদি এটা উদ্ভিদ কোষ হয় পরে আমরা দেখব, তাহলে এর বাইরে আবার আরেকটা থাকে, তাকে কোষ প্রাচীর বলে। এখানে প্রোটোপ্লাজম রয়েছে, তার মধ্যে কি রয়েছে না নিউক্লিয় পর্দা বেষ্টিত, নিউক্লিয় রসযুক্ত, নিউক্লিয় জালিকাযুক্ত, নিউক্লিওলাসযুক্ত এরকম একটি আদর্শ নিউক্লিয়াস থাকছে। তাহলে এটা নিউক্লিয় পর্দা, এটা নিউক্লিয় রস, এটা হলো নিউক্লিয় জালিকা, আর এই হলো নিউক্লিওলাস।
এই চারখানা নিয়ে তৈরি হলে তখন তাকে বলবো আদর্শ নিউক্লিয়াস। বোঝা গেল আশা করি ব্যাপারটা, দুটোর মধ্যে তাহলে তফাৎ। তাহলে ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস আছে, যে নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দা থাকে, মধ্যে ক্রোমোসোম দিয়ে গঠিত নিউক্লিয় জালিকা থাকে, নিউক্লিওলাস থাকে। কিন্তু প্রোক্যারিওটিক কোষে সেখানে কোনো রকম নিউক্লিয় পর্দা বেষ্টিত আদর্শ নিউক্লিয়াস থাকে না। এখানে একাধিক ক্রোমোসোমের থাকার কোনো প্রশ্নই নেই, ক্রোমোসোম গঠিতই হয় না, শুধুমাত্র একটি ডিএনএ থাকে। ডিএনএর সঙ্গে কোনোভাবেই আরএনএ এবং হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে ক্রোমোসোম তৈরি করে না। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ক্রোমোসোম রয়েছে, আলাদা আলাদা তাদের মধ্যে ডিএনএ রয়েছে এবং ডিএনএর সঙ্গে আরএনএ রয়েছে, হিস্টোন প্রোটিন রয়েছে, যেগুলো এখানে কিন্তু থাকছে না। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। ইউক্যারিওটিক কোষের বা জীবের উদাহরণ আমরা নিজেরাই, চারপাশে যে সমস্ত উদ্ভিদ দেখছি তারা, প্রাণী দেখছি তারা, অধিকাংশজনই হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে এই অবধি রইল। এরপরে আমরা আবার নিউক্লিয়াসের পরে অন্যান্য যে কোষ সংজ্ঞা পরের দিন আবার আলোচনা করব।